তো বন্ধুরা, অনেকদিন পর চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা, এই ভিডিওটি আমার নিজের ভয়েসে না, বরং এআই ভয়েস করা। বিকজ আমি এর আগেও বলেছিলাম যে আমি বর্তমানে এসএসসি 27 ব্যাচ। মোস্ট অফ দি টাইম আমি এখন পড়ালেখার উপরে থাকছি, এই জন্য অডিও রেকর্ড দেওয়া হচ্ছে না। এই জন্য বাধ্য হয়ে এই ভিডিওটি এআই ভয়েস দিয়ে করতে হলো, কারণ এই ভিডিওটি না করলে চ্যানেল একেবারে ডেট হয়ে যেত। এবং ভাই, ঘটনা দেখুন, একটু পড়ালেখায় চাপে মেন চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, এবং অন্যদিকে আমি নতুন চ্যানেল খুলে বসে আছি। জি, এতদিন যত ফ্রি টাইম ছিল ওগুলো আমি এই সেকেন্ড চ্যানেলের উপরেই বেস্ট করে দিয়েছি। আমার সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে ডংফা প্রিকিস, যেখানে আমি চাইনিজ অ্যানিমেশন অর্থাৎ ডংফা এক্সপ্লেন করে থাকি। আপনাদের মধ্যে তো অনেকেই CJ7 পছন্দ করেন। রিসেন্টলি সেই চ্যানেলে আমি ফগ হিল অফ দি 5 এলিমেন্ট নামে একটি ডংফা এক্সপ্লেন করেছি, এন্ড সেই ডংফাটি আমাকে কাইন্ড অফ CJ7 এই ভাইব দিছিল। আপনাদের সেই ডংফাটি একবার চেক আউট করা উচিত। আমি আমার সেই ভিডিও এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, যদি আপনারা চান তো সেটা চেক আউট করতে পারেন। এনিওয়ে, লেটস স্টার্ট দ্য ভিডিও। গল্পের শুরুটা হয় যখন প্রথম আন্তঃগ্যালাকটিক কাইজু পৃথিবীতে আক্রমণ করে। দুর্ভাগ্যবশত এটা তো শুধু শুরু। খুব শীঘ্রই কাইজুদের একটি নিরন্তর আগমনী ঢেউ মানবতাকে ধ্বংস করার জন্য পৌঁছে যায়। এই বিশ্ব ধ্বংসকারী বিপদের মোকাবিলা করার জন্য মানবতা প্রতিটি দেশ থেকে তাদের সেরা মানুষ ও প্রযুক্তি একত্রিত করে এবং অ্যারডে নামে একটি অ্যান্টি কাইজু জয় ডিফেন্স ফোর্স তৈরি করে। এই বাহিনী কিছুটা সাফল্য পায়, কিন্তু ক্ষয়ক্ষতি এখনো অনেক বেশি এবং এই যুদ্ধ শেষহীনভাবে টেনে চলে। তখনই এক তরুণ রক্ষক আবির্ভূত হয়, আমাদের মূল চরিত্র তাতসু, যে দেখে যে অন্যান্য শিশুরা খেলছে সে অত্যন্ত লাজুক, এবং যখন তারা তাকে সাথে খেলতে বলে তখন সে পালিয়ে যায়। একদিন তাতসু ওর নজর পড়ে একটি রোবটের উপর, যে রোবটদের বিরুদ্ধে চলা সহিংসতার প্রতিবাদ করছে। সে চায় যে একজন রোবট হিসেবে তার অধিকারগুলো মানা হোক, এবং সে নিজেকে ধ্বংস করতে অস্বীকার করে। তখন প্রধান গবেষক সেখানে আসেন এবং অন্যরা তাকে জানায় যে তারা ল্যাবের ভেতরে যেতে পারছেন। তার নাম কোজিকা, এবং রোবটটি বলে যে আসল সমস্যা এই লোকটি। কোজিকা চায় যে এই রোবটটি কাইজুর ভিতরে প্রবেশ করে নিজেকে উড়িয়ে দিক, এবং রোবটটিকে মনে করিয়ে দেয় যে সে কেবল একটি প্রোটোটাইপ। তারা এটিকে একটি পারমাণবিক বোমার মতো ব্যবহার করবে যাতে কাইজুকে ধ্বংস করা যায়। এতে কোনো মানুষের প্রাণ যাবে না। সেই কারণে সে এটিকে একটি চমৎকার উদ্ভাবন বলে। যদি এরকম আরও রোবট বড় সংখ্যায় তৈরি করা যায় তাহলে এটি কাইজুর বিরুদ্ধে যুদ্ধে গেম চেঞ্জার প্রমাণিত হবে। রোবটটি বলে যে সে শুধু বাঁচতে চায়, এবং তাতসু স্পষ্টতই বিচলিত দেখায়। ঠিক তখনই শহরে অ্যালার্ম বাজতে শুরু করে, কারণ কাইজুরা আক্রমণ করছে। গবেষকরা নিজেদের বাঁচিয়ে পালিয়ে যান, কিন্তু তাতসু রোবটের সাথে কথা বলার জন্য সেখানেই থেকে যায়। কোজিকাও সেখানেই থাকে, কারণ সে স্নোম্যান নামের একটি রোবট পরীক্ষা করতে চায়। দুর্ভাগ্যবশত তাকে জানানো হয় যে তার ছেলে স্নোম্যানে বসে গেছে এবং সে ম্যানুয়াল কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিয়েছে। অন্যদিকে তাতসুর কাছে আমরা দেখি যে সে রোবটের ভিতরে রয়েছে এবং ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়ছে। স্নোম্যান সম্পূর্ণ আতঙ্কিত হয়ে যায়, কারণ সে বুঝতে পারে না কি হচ্ছে। সে তাতসুকে বলে যে তার এখানে থাকা উচিত নয়, কারণ এটা খুব বিপজ্জনক। কোজিকা ব্যাখ্যা করে যে চিন্তার কোনো কারণ নেই, কারণ সে ককপিট থেকে প্রশিক্ষণের জন্য সংযোগ দিয়েছে। স্নোম্যানকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব, এবং তা চালানোর জন্য তাতসুকে জিনিয়াস হতে হবে। দুর্ভাগ্যবশত তাদের জন্য তাতসু একজন জিনিয়াস, এবং সে রোবটের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। স্নোম্যান তাকে থামার জন্য অনুরোধ করে, কারণ তার ফেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাতসু সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে যে চিন্তা করো না, সে এমন করবে যে তাকে নিজের জীবন হারাতে হবে না। এরপর গবেষকরা বিস্মিত হয়ে যান যখন তাতসু স্নোম্যানকে উড়িয়ে দেয়। কোজিকা বুঝতেই পারে না কি হচ্ছে, এবং এখন গিয়ে তার বুঝতে আসে যে তাতসুও সত্যিই একজন জিনিয়াস। কয়েক ঘন্টা পরে একটি নিউজ রোবট জানায় যে এইমাত্র কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। একটি রোবট যা এখনো উন্নয়নশীল ছিল, সে একাই একটি কাইজুকে হারিয়েছে। এটিকে আরও বিশেষ করে তোলে যে সেই রোবটের পাইলট মাত্র 9 বছর বয়সী। কোজিকা সমগ্র বিশ্বের সামনে ঘোষণা করে যে সে তার ছেলে, এবং যে রোবটটি সে ব্যবহার করেছে তা নিজেকে উড়িয়েও দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় মানুষ তাদের মেসিয়া বলতে শুরু করে, এবং সবাই জানতে চায় যে এই জুটি কি আগামী দিনেও লড়াইয়ে অংশ নেবে। কোজিকা তার আগের মনোভাব সম্পূর্ণ বদলে ফেলে, কারণ সে এই সুযোগটি হাতছাড়া করতে চায় না। সে বলে যে অবশ্যই তারা লড়াই চালিয়ে যাবে, এবং সে ঘোষণা করে যে স্নোম্যান কোনো ডিসপোজেবল বোমা নয়। অন্যদিকে তাতসুর প্রবল আতঙ্ক শুরু হয়, কারণ সবাই তাকে ঘুরিয়ে দেখছে। সময়ের সাথে সাথে তাতসুও তার নাম তৈরি করতে থাকে। তার বীরত্বপূর্ণ কাজ এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়, এবং আমরা দেখি যে সে বড় হয়ে গেছে। স্নোম্যান অনেক আপগ্রেড পেয়েছে, এবং যুদ্ধ এখন তার শেষ পর্যায়ে পৌঁছানোর মতো। তাতসুও কাইজুদের ওপর সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে,
এবং সবাই নিশ্চিত যে তাদের রক্ষক মানবতার জন্য শান্তি বয়ে আনবে। 10 বছর পর আমরা তাতোসুওকে একটি আন্তঃগ্যালাকটিক ক্রুজারে দেখি। সে বন্ধুত্ব তৈরির 777টি ধাপ নামের একটি বই পড়ছে। সে প্রথম ধাপটি পড়ছিল যে একটি ঘোষণা আসে যাতে জানানো হয় যে চূড়ান্ত যুদ্ধ শুরু হতে মাত্র 40 মিনিট বাকি। তাতোসুওকে ডাকা হয় এবং তাকে স্নোম্যানে বসার জন্য বলা হয়। পথে কয়েকটি মেয়ে তাকে বলে যে তারা তাদের রক্ষকের উপর আস্থা রাখে। তাতোসুও বলে যে সে পুরো চেষ্টা করবে এবং প্রস্তুত হতে চলে যায়। সে নিজেকে স্পেসে লঞ্চ করে এবং স্নোম্যানকে, যাকে সে ইউকিও ডাকে, বলে যে তাকে ভিতরে আসতে দিক, কারণ সে বেশ হতাশ হয়, কারণ সে বুঝতে পারে যে তাতোসুও আবারও মানুষের সাথে কথা বলা থেকে পালিয়ে গেছে। তাতোসুও ভাবে যে যদি সে মেয়েদের সাথে কথা বলার সময় শান্ত থাকতে পারত, তার বিশ্বাস হয় না যে সে এতটা বেকার। সে এখনো মানুষের সাথে কথা বলা শেখেনি, কারণ সে তার পুরো শৈশব কাইজুদের সাথে যুদ্ধ করে কাটিয়েছে। ইউকিও তাকে বলে যে সে যেন হার না মানে এবং বন্ধুত্ব তৈরির চেষ্টা চালিয়ে যায়। তাতোসুও বলে যে সে ঠিক আছে, কিন্তু ইউকিও জানায় যে সে গত 10 বছর ধরে এই কথাটাই বলছে। তাতোসুও ব্যাখ্যা করে যে বন্ধু বানানো সহজ নয়, কারণ তার আগে 777টি বাধা অতিক্রম করতে হয়। এই কথা কিভাবে এমনকি একটি কাইজুও বন্ধু বানাতে পারে নামের বই অনুসারে। তাই তাতোসুও বলে যে তার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখন তাতোসুওর ক্যাপ্টেন, যার নাম মিস্ট, আমাদের হিরোর অবস্থান সম্পর্কে জানায়। তাদের জাহাজ শীঘ্রই কাইজুদের ঝাঁকের কাছে পৌঁছাবে। যেই তারা লক্ষ্য হিসেবে সামনে আসবে, তাতোসুও জাহাজ থেকে আলাদা হয়ে যাবে এবং জাহাজটি ঝাঁকের কেন্দ্রের দিকে অগ্রসর হবে। তারা তাদের ইনফিনিটি লেজার চালাবে, যা 1000 কিলোমিটারের বেশি এলাকায় ধ্বংসলীলা চালাতে পারে। এটি করার ফলে কাইজুদের ঝাঁক ধ্বংস হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হল লঞ্চ পয়েন্টে পৌঁছাতে কত সময় লাগবে। এখানেই তাতসুওর প্রয়োজন পড়ে। ইউকিও সবাইকে বলে যে চিন্তার প্রয়োজন নেই, কারণ সে এবং তাতসুও প্রচন্ড আক্রমণ করবে। তারা শত্রুদের নিজেদের দিকে টেনে আনবে এবং পুরো ঝাঁককে ধ্বংস করে দেবে। মিটিং শেষ হয় এবং তাতসুও ব্যাখ্যা করে যে সে আরও একটি মানবিক কথোপকথন নষ্ট করে ফেলেছে। একজন সাধারণ মানুষের মতো জি ম্যাম বলার বদলে সে শুধু অদ্ভুত উত্তর দিয়েছে। ইউকিওর এই বিষয়ে চিন্তা নেই, কারণ সে শুধু জয় নিয়ে ঘরে ফিরতে চায়। তাদের স্বপ্ন এখন পূরণ হতে চলেছে এবং তাদের শুধু এই মিশন সফল করতে হবে। ঠিক তখনই হঠাৎ তাদের এই হালকা মনোভাব শেষ হয়ে যায়, কারণ অসংখ্য কাইজু সামনে এসে পড়ে। বাকি ক্রু ভয় পেয়ে যায়, কারণ তাদের সংখ্যা অনেক বেশি। কাইজুদের একটি অন্তহীন সমুদ্র দেখা যায় এবং সকলেই অত্যন্ত বিশাল। সব ক্রু সদস্যকে জানানো হয় যে মিশন শুরু করার সময় এসেছে। তাতসুও এক মুহূর্তের জন্য থামে এবং নিজেকে মনে করিয়ে দেয় যে সে একজন সক্ষম মানুষ হতে চায়। ইউকিও তাকে ডাকে এবং বলে যে শত্রু এসে গেছে। তাতসুওর মনোভাব সম্পূর্ণ বদলে যায় এবং সে আত্মবিশ্বাসের সাথে বলে যে এখন সময় এসেছে, তারা সম্পূর্ণ প্রস্তুত। তাতসুও তার 7 সোর্ড স্টাইল সক্রিয় করে। তাদের আক্রমণ দেখে সবাই বিস্মিত হয়ে যায়, কারণ তারা একবারেই অনেক কাইজুকে ধ্বংস করে দেয়। মিস্ট সবাইকে মনে করিয়ে দেয় যে তাতসুও তাদের রক্ষক এবং তার পূর্ণ আস্থা আছে যে তারা জিতবে। তারা অবশেষে লঞ্চ পয়েন্টে পৌঁছে যায় এবং মিস্ট সবাইকে বলে যে এখন তাদের গ্রহকে বাঁচানোর সময় এসেছে। তারা ইনফিনিটি লেজার চালানোর প্রস্তুতি নেয় এবং তাদের জাহাজের সামনে একটি বিশাল শক্তির গোলক তৈরি হয়। মিস্ট ফায়ার করার আদেশ দেয়, কিন্তু সবাই চমকে যায় যখন তাদের আক্রমণ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। দুর্ভাগ্যবশত মিস্টকে জানানো হয় যে তাদের লেজার সিস্টেম ক্র্যাশ হয়ে গেছে এবং ইনফিনিটি লেজার এখন আর চালানো সম্ভব নয়। মিস্ট বুঝতেই পারে না এর অর্থ কি, কারণ এরকম আগে কখনো ঘটেনি। সে নিজেকে সামলে নেয় এবং বলে যে এখন তাদের প্ল্যান বি তে যেতে হবে। তারা কাইজুদের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তাতসুও ও ইউকিওকে ফিরিয়ে ডাকবে। কিন্তু তা হওয়ার আগেই জাহাজটি ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। পুরো আক্রমণ ব্যবস্থা এবং বাধা জেনারেটর কাজ করা বন্ধ করে দেয়। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে, কারণ জাহাজের সমস্ত নিরাপত্তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মিস্ট ভয়ে কেবল দেখেই থাকে যখন কাইজুরা জাহাজে আঘাত করতে থাকে। ক্রু সদস্যদের টেনে মহাশূন্যে ফেলে দেওয়া হয় এবং মিস্ট চিৎকার করতে করতে প্রাণ হারায়। এই সবকিছু পলক ফেলার মধ্যেই ঘটে এবং তাতসুও জাহাজের বিস্ফোরণ দেখে স্তব্ধ হয়ে যায়। ইউকিও বিশ্বাস করতে পারে না এবং ভাবে এর মানে কি মানবতা হারিয়ে গেল। তাতসুও ইউকিওকে বলে যে শান্ত থাকো, যাতে তারা জাহাজের দিকে ফিরে যেতে পারে। যদি কোনো একজন মানুষও বেঁচে থাকে তবে তাদের বাঁচাতে হবে। ইউকিও এখনো চিন্তিত, কিন্তু তাতসুও বলে যে মিশন এখনো শেষ হয়নি। তারা লড়াই চালিয়ে যাবে এবং বাকি কাইজুদের একসাথে হারাবে। কয়েক ঘন্টা পরে আমরা দেখি যে তাতসুও সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা অনেক কাইজুকে ধ্বংস করেছে। কিন্তু সমস্যা হলো তাদের সংখ্যা অনেক বেশি এবং এখনো অগণিত কাইজু বাকি। ইউকিওর ব্যাপক ক্ষতি হয়েছে এবং তার একটি হাতও নেই। এখন ইউকিও আশা হারাতে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে তারা জিততে পারবে না। তাতসুওরও হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এবং সে বলে যে তারা পুরো চেষ্টা করেছে, এখন তাদের কাছে কেবল একটি পথ বাকি। কাইজুদের সংখ্যা এতটাই কমিয়ে দেওয়া যে পৃথিবীতে অবশিষ্ট বাহিনী তাদের মোকাবিলা করতে পারে। তারা ইউকিওর সেলফ ডেস্ট্রাক্ট মেকানিজম সক্রিয় করার সিদ্ধান্ত নেয়। তাতসুও এতে রাজি ছিল না, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল ইউকিওকে কখনো এমন করতে হবে না। কিন্তু আর কোনো উপায় না থাকায় দুজনেই সিদ্ধান্তটি মেনে নেয়।
তাৎসুও বলে এবার সময় এসেছে তারা দুজন মিলে পৃথিবীকে বাঁচাবে। কাইজুরা ইউকিওর শরীরে আক্রমণ শুরু করলে ইউকিও পরিবেশ হালকা করার জন্য মজা করে বলে শেষ পর্যন্ত তাৎসুও কোনো বন্ধুও বানাতে পারেনি। কিন্তু তাৎসুও তখন মজা শুনতে চায় না, সে সেলফ ডিস্ট্রাক্ট কমান্ড খুঁজছিল। সে বলে মানবিক বন্ধু না থাকলেও তার কোনো আফসোস নেই, কারণ তার কাছে ইউকিও আছে। ইউকিও জানতে চায় সত্যিই কি তার কোনো আফসোস নেই। তাৎসুও নিজের অতীতের কথা মনে করে এবং বুঝতে পারে তার জীবনের বেশিরভাগ সময় কাইজুদের সঙ্গে লড়াই করেই কেটেছে। অন্যদের বন্ধুদের দেখে একসময় তার খারাপ লাগলেও পরে সে সেটা মেনে নিয়েছিল। সে ইউকিওকে বলে এখন সে ঠিক আছে এবং এতদিন পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ জানায়। ইউকিও কৃতজ্ঞ হয় কারণ তাৎসুও তাকে শুধু একটি বোমা হিসেবে দেখেনি, একটি নামও দিয়েছিল। হঠাৎ ইউকিও নিজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে জানায় তার একটাই আফসোস, সে তাৎসুওর কাছ থেকে একটি সাধারণ জীবন কেড়ে নিয়েছে এবং গত 10 বছর তাকে শুধু কাইজুদের সঙ্গে লড়তে বাধ্য করেছে। তাৎসুও আতঙ্কিত হয়ে বলে সে ইউকিওর সঙ্গেই থাকতে পছন্দ করে এবং অন্য কারো দরকার নেই। কিন্তু ইউকিও তাকে নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিয়ে একটি ইমার্জেন্সি এসকেপ পড সক্রিয় করে। কাউন্টডাউন শুরু হলে ইউকিও বলে সে কখনো তাৎসুওকে মরতে দেবে না, কারণ তাৎসুই তাকে জীবন দিয়েছে। কাউন্টডাউন শেষ হওয়ার পর তাৎসুওকে নিরাপদে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। সে ইউকিওকে ডাকতে থাকে কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ইউকিও বলে তার আসল স্বপ্ন হল তাৎসুও পৃথিবীতে ফিরে গিয়ে সুখী জীবন কাটাক, অনেক বন্ধু বানাক। তাৎসুও কাঁদতে কাঁদতে প্রতিশ্রুতি দেয় সে অন্তত 100 জন বন্ধু বানাবে। ইউকিও স্বস্তি পায় এবং সেটি তার শেষ কথা হয়। এরপর তার সেলফ ডিস্ট্রাকশন সক্রিয় হয়ে পুরো কাইজু ঝাঁককে ধ্বংস করে দেয়। কিছু সময় পর তাৎসুর কোল্ড স্লিপ শেষ হয়। সে জাপানের টোকাই অঞ্চলে পৌঁছেছে এবং জানতে পারে সে 8 বছর কোল্ড স্লিপে ছিল, অর্থাৎ পৃথিবী ছেড়ে আসার পর 10 বছর কেটে গেছে। প্রযুক্তিগতভাবে সে এখন প্রাপ্তবয়স্ক, যদিও তার শরীরের বয়স বাড়েনি। সে ভাবতে থাকে এখন কি সে আবার বন্ধু বানাতে পারবে। তাৎসুও পরিকল্পনা করে প্রথমে নিজের ঘরে থেকে নতুন পৃথিবী সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, কিন্তু পোর্ট থেকে বের হতেই সে দেখে বিশাল জনতা তাকে স্বাগত জানাচ্ছে। সবাই তাকে রক্ষক বলে এবং তার বন্ধু হতে চায়। তাৎসুও আনন্দে ইউকিওকে বলে সে তার প্রতিশ্রুতি পূরণ করেছে, কিন্তু এটি আসলে তাৎসুওর স্বপ্ন। বাস্তবে পৃথিবী দেখে সে ভয় পেয়ে যায়। এখন তো গ্রীষ্মকাল হওয়ার কথা, অথচ পুরো পৃথিবী বরফে ঢাকা। চারপাশের এই হিমশীতল দৃশ্য দেখে তাৎসুও বুঝতে পারে পৃথিবীতে ভয়ঙ্কর কিছু ঘটেছে। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা করা করে দিবেন। এবং হ্যাঁ, আমার সেকেন্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই চ্যানেলে ভবিষ্যতে অনেক অ্যামেজিং ডংফা এক্সপ্লেন ভিডিও আসতে চলেছে। এখন তো পসিবল না, এসএসসি শেষে সেই চ্যানেলে একেবারে ঝড় শুরু হবে। তো সেই ঝড়টি মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন প্লিজ, ভাই সাবস্ক্রাইব করে দিন।